চাকা আবিষ্কারের পরে বিজ্ঞান বোধহয় এত বড় বৈপ্লবিক আবিষ্কার আর করেনি, অন্তত আমার মতে। পার্সোনালাইজ মেডিসিনের 4টি ধাপ রয়েছে, ইংরেজিতে যাকে বলা হয় 4টে পি। কিন্তু এ কি খায় না গায়ে মাখে? জানতে হলে শুনুন। কিরকম? জামা কিনতে গিয়ে আমরা অনেকেই দোকানে যা রেডিমেড জামা পাই তাই কিনে ফেলি। তারপর হয়তো ট্রায়াল রুমে গিয়ে সেটা পরে দেখি, সেটা আমাদের বড় হচ্ছে না ছোট হচ্ছে, তারপর বিল দিয়ে বাড়ি ফেরত। বাড়িতে এসে দেখতে পাই কখনো হাতাটা একটু বেশি লম্বা, কখনো কলারটা একটু ছোট, কখনো পেটের কাছটা একটু টাইট। সুতরাং যা জামা কাপড় আমরা কিনে নিয়ে আসি তা অনেক সময় আমাদের সঠিক মাপের হয় না। অনেক ক্ষেত্রেই কেনা জামা প্যান্টগুলো আবার অল্টারেশন করার দরকার হয়, নয়তো মনকে বলতে হয় ও একটু এদিক ওদিক করেই হয়ে যাবে। এরকম দায়সারাভাবে ফ্যাশন চলতে পারে, কিন্তু আধুনিক মেডিকেল সায়েন্স নৈব চ। কিন্তু চাইলেই কি তাই পাওয়া যায়? শতাব্দী পুরনো যে মেডিকেল সায়েন্স রয়েছে তার ধারণাটাও অনেকটা রেডিমেড জামা কেনার মতোই। কয়েকটা ওষুধ আর সার্জারি আছে, মোটের উপরে কোনটা কোন পেশেন্টের জন্য কাজে লাগে সেই রকমভাবে পেশেন্টকে ট্রিটমেন্ট করা হয়, সেটা ট্র্যাডিশনাল ট্রিটমেন্ট। কিন্তু অনেক সময় সেই চিকিৎসা পেশেন্টের চাওয়া পাওয়া, নিজস্ব ইচ্ছে অনিচ্ছের অঙ্ক মেলাতে অক্ষম। জীবন বাঁচলেও জীবনটা যেন ঠিক সেজে ওঠে না। গাইনোকোলজি মেডিকেল সায়েন্সের এমন একটা বিভাগ যেখানে শুধুমাত্র চিকিৎসা নয়, গাইনোকোলজিক্যাল অঙ্গগুলোর সাথে মিশে থাকে মহিলাদের আবেগ, অনুভূতি, ইমোশন। মহিলাদের সাথে জড়িয়ে থাকে তাদের পরিবার আর সমাজের নানা রকম আশা ভরসা। চিকিৎসাতে এই চাহিদার মধ্যে কিছু কিছু চাওয়া পাওয়া সব মহিলার ক্ষেত্রে ব্যাপারটা সার্বজনীন। যেমন ধরুন, অপারেশনে যেন কষ্ট কম হয়, ব্যথা কম হয়, তাড়াতাড়ি বাড়ি ফিরতে পারি, রক্তপাত কম হয়। কয়েক শতাব্দীর এই সার্বজনীন আশাকাঙ্ক্ষাগুলোর সাথে আজকাল মিশেছে আরও অন্য আরেক ধরনের দিক। কীরকম? কিছুকাল আগেও পিরিয়ডের সমস্যার জন্য বেশিরভাগ মহিলাই দিক বেদিক জ্ঞানশূন্য হয়ে করিয়ে নিতেন হিস্টেরেক্টমি। আজ সেই মহিলারাই জানতে চেষ্টা করেন যে বড় অপারেশনে না গিয়ে হিস্টেরোস্কোপি বা অন্য কোনো নতুন উপায় আছে কিনা যাতে তার সমস্যাটা লাঘব হয়, অথচ ইউটেরাসও কেটে বাদ না দিতে হয়। আজকাল অনেক মহিলাই সমাজের নানা স্তরে গুরুত্বপূর্ণ পদে চাকরি করছেন। অনেকেই কর্মস্থলে এতটাই ব্যস্ত যে তিনি যদি 1 মাস ছুটি নিয়ে থাকেন তাহলে হয়তো তার কাজের জায়গায় একটা বড়সড় ক্ষতি হয়ে যেতে পারে। সুতরাং ওনার দাবি থাকতেই পারে যে ওনার ট্রিটমেন্টের অপশনগুলো যেন আলাদাভাবে ভাবা হয় ওনার জন্য। কেউ হয়তো পাহাড়ে চড়তে ভালোবাসেন, তাদের এমনভাবে অপারেশন করতে হয় যাতে অপারেশন করার কিছু মাস বাদে আবার দিব্যি নন্দাদেবী ট্রেকিং করতে পারেন তারা। আবার ধরুন, কোনো মহিলা হয়তো ক্যান্সার হওয়ার পরেও বলছেন যে উনি মা হতে চান। আজকাল বিজ্ঞান এমন জায়গায় পৌঁছেছে যে ওনাকে ট্রিটমেন্ট করে মাতৃত্বের স্বাদ দেওয়া সম্ভব। আরও একটা উদাহরণ দিই, আজকাল কিছু মহিলা সেক্সুয়াল ওরিয়েন্টেশন পাল্টে গেছে। কেউ কেউ হয়তো জন্ম থেকেই মহিলা বা নারী হিসাবে নিজেকে পরিচয় দিতে পছন্দ করেন, আবার কেউ কেউ হয়তো জেনেটিকভাবে মহিলা হলেও তার সামাজিক পরিচয় পুরুষ হিসেবে। এক্ষেত্রে আবার গাইনোকোলজিক্যাল সমস্যাগুলো ট্রিটমেন্ট আলাদাভাবে করতে হয়। মোটের উপরে গাইনোকোলজির সাথে আবেগ, আধ্যাত্মিকতা, একান্ত ব্যক্তিগত চাওয়া পাওয়া এই ব্যাপারগুলো আগে অবজ্ঞা করে হেসে উড়িয়ে দিলেও আজ বিজ্ঞান এমন অবস্থায় পৌঁছে গেছে যে সেখানে এই সব মানসিকতাগুলোকে সম্মান দিয়েই মহিলাদের ট্রিটমেন্ট চলতে পারে। সুতরাং দেখা যাচ্ছে প্রতিটি মহিলার গাইনোকোলজিক্যাল সমস্যা এক হলেও তার ট্রিটমেন্টটা পার্সোনালাইজড বা এক একজনের ক্ষেত্রে এক এক রকম আলাদা। এবার একটু গভীরে যাই। প্রত্যেকটি মানুষেরই জেনেটিক প্রোফাইল আলাদা। যত দিন যাচ্ছে মানুষের আলাদা আলাদা জেনেটিক প্রোফাইলের ব্যাপারে জানতে পারছে বিজ্ঞান। কিছু ক্ষেত্রে বিজ্ঞান এটাও জানতে পারছে যে কোন মহিলার ক্ষেত্রে কোন ট্রিটমেন্ট আরও ভালোভাবে কাজ করতে পারে। এক্ষেত্রে বোধহয় সব থেকে বেশি অবদান রেখেছে ক্যান্সার বিজ্ঞান, যেখানে আমরা জানতে পারছি যে কোন কোন জেনেটিক মিউটেশনে ঠিক কোন কোন ধরনের ট্রিটমেন্ট, যেমন কোন সার্জারি, কোন কেমো বা কি টার্গেটেড থেরাপি কাজ করবে। এবার একটা অন্য আঙ্গিক, যে কোনো চিকিৎসার মতো গাইনোকোলজিতেও আর্লি ডিটেকশন বা তাড়াতাড়ি কোনো অসুখ নির্ণয় করে দেওয়া এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এ যাবৎকাল এই সমস্ত নির্ণয়গুলো হয়ে আসছিল উপসর্গ ভিত্তিক, মানে যেদিন শরীর খারাপ হলো সেদিন ডাক্তারের কাছে গেলাম আমরা। এতে অনেক অসুখ ভালো করা গেলেও অনেকগুলোই আর কিওর হচ্ছে না। তাই আজকাল বিজ্ঞান হাঁটছে অন্য রাস্তায়। এমন অবস্থায় পৌঁছে গেছে বা বিজ্ঞান এমন অবস্থায় পৌঁছে যাচ্ছে যেখানে আমরা রিস্ক ফ্যাক্টর ভিত্তিক ডায়াগনোসিসের পথে হাঁটছি, যেখানে দেখা যাচ্ছে যে আমার যদি এই জেনেটিক মিউটেশন থাকে বা আমার ফ্যামিলিতে যদি এই ধরনের অসুখ হওয়ার সম্ভাবনা থাকে তাহলে
আমার ক্ষেত্রে ডিটেকশনের ব্যাপারটা আলাদা হবে। উপসর্গ আসার আগেই অসুখ বিনাশ হয়ে যাবে। কারোর ফ্যামিলিতে যদি ওভারি বা ব্রেস্টে ক্যান্সার থেকে থাকে, তার মেয়ে বা নাতনিদের সম্পূর্ণ অন্যভাবে ফলো আপ করা হয়, যাতে যত তাড়াতাড়ি সম্ভব অসুখটা ধরে তাকে দীর্ঘ জীবন দেওয়া যায়। চাকা আবিষ্কারের পরে বিজ্ঞান বোধহয় এত বড় বৈপ্লবিক আবিষ্কার করতে পারেনি আর। এখন বুঝতে পারলেন তো, শরীরের সমস্ত জিন যখন পড়ে ফেলতে পারলো মানুষ, তখন দেখতে পেল আমাদের শরীরে প্রত্যেকেরই কিছু জেনেটিক মিউটেশন বা জিনের মধ্যেও কিছু কিছু খুঁত রয়েছে। এই খুঁত নিয়ে আমরা বেঁচে থাকি ভালোভাবেই, প্রত্যেকের মধ্যেই সেটা আছে। ছোট্ট একটা উদাহরণ দিই। এর মধ্যে একটা উল্লেখযোগ্য জেনেটিক মিউটেশনের নাম BRCA জেনেটিক মিউটেশন, একটা স্পেশাল মিউটেশন। এই মিউটেশন ফ্যামিলিতে একজন কারোর থাকলেই প্রত্যেক বংশধরের সেই জেনেটিক মিউটেশন থাকবেই। এই মিউটেশনে তৈরি হয় ক্যান্সার। ছেলেদের হওয়ার সম্ভাবনা থাকে লাং এবং প্রোস্টেট ক্যান্সার, আর মেয়েদের ক্ষেত্রে ব্রেস্ট, ওভারি, ইউট্রাসের ক্যান্সার। একটা বড় সড়ো সংখ্যায়, কিন্তু এখানেই বিজ্ঞানের সাফল্য। ক্যান্সার বলেই এমন নয় যে তার মৃত্যু আসন্ন। অঙ্কোজেনেটিক প্রোফাইলে এই ধরনের মহিলারাও আজকাল সুস্থ নিরোগ জীবনযাপনের অধিকারিণী হচ্ছেন। শুধু কি এটাই, আরও আছে। আগে ক্যান্সার শুধুমাত্র স্টেজিং বা গ্রেডিং করে বিভক্ত করা হতো মাইক্রোস্কোপ দেখে। যার যত বেশি স্টেজিং, তার তত বেশি শক্তিশালী এবং জটিল ট্রিটমেন্টের দরকার হতো। আজকালকার দিনে স্টেজিং গ্রেডিং এর সাথে চলে আসছে জেনেটিক প্রোফাইলিং। 1 নম্বর বা প্রাথমিক স্টেজের ইউটেরাস ক্যান্সারকে আরও 4-4টে ভাগে ভাগ করে ফেলা হচ্ছে। কার ক্ষেত্রে কী ধরনের ট্রিটমেন্ট লাগবে সেগুলো নির্ণয় করে দিচ্ছে সেই ইউটেরাসের ক্যান্সারের জেনেটিক প্রোফাইল। এখন যদি জেনেটিক প্রোফাইল হয় যে যেখানে আমাদের আরও বেশি আগ্রাসী ট্রিটমেন্ট দরকার, সেখানে তত শক্তিশালী ট্রিটমেন্ট করা হচ্ছে। জেনেটিক স্টাডি না করা গেলে হয়তো তার চিকিৎসা থেকে যেত অপূর্ণ। আর যে জেনেটিক প্রোফাইলে দেখা যাচ্ছে তার অত গভীরে ট্রিটমেন্ট না করলেও হবে, তার ক্ষেত্রে অপারেশনের মাত্রা কমে আসছে, চিকিৎসার তীব্রতা কম হলেও চলছে, খরচ বাড়ছে, আর তিনি ভালোভাবে জীবনযাপন করতে পারবেন। এই জেনেটিক প্রোফাইলগুলোর উপরে ভিত্তি করেই কার কার ক্ষেত্রে কী ধরনের কেমো লাগবে সেগুলো নির্ণয় করা হচ্ছে। কারণ চিকিৎসা বিজ্ঞানের লক্ষ্য একটাই, সেটা কি? অসুখ তো ছিল, আছে, থাকবে, কিন্তু এমনভাবে আধুনিক ট্রিটমেন্টগুলো সাজাও যাতে সেই অসুখের ট্রিটমেন্ট হওয়ার পরেও ন্যূনতম পার্শ্ব প্রতিক্রিয়া নিয়ে মহিলাটি বেঁচে থাকেন এবং আনন্দে বেঁচে থাকতে পারেন অনেক বছর ধরে। চলে এসেছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। মানুষের জেনেটিক প্রোফাইলে থাকে লক্ষ কোটি জেনেটিক মিউটেশন। এই জেনেটিক মিউটেশনের পরেও আমরা কিভাবে নিজেদের গড়ে পিটে নেব তার দিক নির্দেশ করবে AI। আমাদের চারপাশের পরিবেশ থেকে আসা কেমিক্যাল, আপনার নিজের জীবনযাত্রার স্টাইল, খাদ্যাভ্যাসের সাথে এই লক্ষ লক্ষ অনিশ্চিত মিউটেশনের মিশ্রণে আপনার 60 বছর পরে ভবিষ্যৎ কীরকম হবে কিছুদিনের মধ্যে সে ব্যাপারেও বলে দেবেন ডাক্তারবাবুরা। তবে সে যাই হোক না কেন, সব কথার মূল কথা একটি, অসুখগুলো যেন আরও তাড়াতাড়ি নির্ণয় হয়। স্বাস্থ্য সচেতনতার এক্ষেত্রে এক বড়সড় ভূমিকা নিচ্ছে। সচেতনতা থাকলেই আমরা জানতে পারবো যে কীরকমভাবে অসুখগুলো প্রতিহত করা যায়, কখন ডাক্তারের কাছে যেতে হবে, আর কোন ডাক্তারের কাছেই বা যেতে হবে। পার্সোনালাইজড মেডিকেশনের 4টি ধাপ রয়েছে, ইংরেজিতে যাকে বলে 4টে P। আগেই বলেছি, প্রেডিকশন অ্যান্ড প্রিভেনশন অফ ডিজিজেস। যেমন জন্মের পর থেকেই জেনে ফেলা এর কি সমস্যা হতে পারে ভবিষ্যতে, যাতে আগে থেকেই জীবনযাত্রার পরিবর্তন করে এড়ানো যায় সেসব। 2. প্রিসাইজ ডায়াগনোসিস। শুধু অসুখ না, তার তীব্রতা কত হতে পারে জানতে পারলে চিকিৎসা হবে আরও সফল, আরও জীবনমুখী। 3. টার্গেটেড অ্যান্ড পার্সোনালাইজড ইন্টারভেনশন। কার ক্ষেত্রে কোন ওষুধ বা কোন সার্জারি কাজ করবে। 4. মোর পার্টিসিপেটরি রোল ফর পেশেন্ট। যেখানে পেশেন্ট নিজেই সিদ্ধান্ত নিতে পারবেন ভালো মন্দ বিচার করে, কারণ তিনি নিজের ভবিষ্যৎ আরো ভালোভাবে দেখতে পারবেন জেনেটিক তথ্য বিশ্লেষণ করলে। আজ বিজ্ঞান জেনেটিক প্রোফাইলগুলো দেখে বেশ কিছু ক্ষেত্রে বলে দিতে পারে যে কোন মেডিসিন কার ক্ষেত্রে কাজ করবে। বাজার চলতি যত মেডিসিন রয়েছে তার বেশিরভাগ ক্ষেত্রেই কার্যক্ষমতা 60 থেকে 70% বেশি নয়, মানে গড়ে বলছি। কিন্তু ভবিষ্যৎ প্রজন্মের চাওয়া পাওয়া তো আরও বেশি।
এটা ঠিকই যে এই কম কাজ করা ওষুধপত্রগুলো নিয়েই আমাদের গড় আয়ু 25 বছর থেকে বেড়ে আজ 80 বছর ছুঁই ছুঁই। তাহলে বুঝতেই পারা যাচ্ছে যেদিন ওষুধপত্রগুলো আরও ক্ষমতাশালী হবে সেদিন আমাদের জীবনযাত্রার মান কোথায় গিয়ে দাঁড়াবে। ভবিষ্যৎ সত্যিই উজ্জ্বল। চলুন সেলিব্রেট করি। ভালো থাকবেন। আজ এই পর্যন্তই। শিগগির দেখা হবে। 1. Prediction and prevention of disease. 2. Precise diagnosis. 3. Targeted and personalized intervention. 4. More participatory role for patients.